ভাই এটি আসলে আমার নানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওকে, আচ্ছা আমরা তাহলে সরাসরি ঘটনায় চলে যাই। আমরা কতদিন আগে ঘটেছে এবং সকল বর্ণনা দিয়ে। ঘটনাটি প্রায় আপনার 1.5 থেকে 2 বছর আগের ঘটনা। আমার নানার কাছ থেকে শোনা এই ঘটনাটি। আচ্ছা, আমরা শুনি। 1.5-2 বছর আগের ঘটনা। তো সেই সময় প্রচুর গরমের দিন। আচ্ছা, তো আমরা হঠাৎ নানার ফোন দিল যে তোরা আয়, সবাই আসে আমাদের সাথে দেখা করে যা, অনেকদিন দেখা হয় না। তো এরকম করতে করতে প্রায় আপনার 5 থেকে 7 দিন চলে গেছে। তো এর মধ্যেই মানে ওখানে যাওয়ার পর আমরা ঘটনাটি আবার জানতে পারলাম যে নানায় নাকি ওখানে এক ওনার পার্শ্ববর্তী এলাকায় এক বন্ধু বান্ধব বা এরকম কিছু হবে। তো সে হলো ওখানকার নাম করা কবিরাজ বা ঝাড়ফুঁক যে করে আর কি। তো উনি শ্মশানঘাট বা যে কোথাও মেয়ে মানুষ মারা গেলে, অবিবাহিত মেয়ে বা অবিবাহিত ছেলে, এদের কল্লাটা নিত বা কাজ করতো আর কি। তো নানা নাকি একদিন ওনার সাথে শ্মশান ঘাটিতে যায় মাটি আনার জন্য বা কোনো কারণবশত ওখানে যায়। তো যাওয়ানোর পর তো দুজনে একসাথে যাচ্ছিল। যাইতেই নাকি হঠাৎ ওখানে একটা বিকট একটা আওয়াজ হয়, হঠাৎ করে একটা আওয়াজ হয়। তো নানা একটু শিউরে যায়। আমার নানার কাছ থেকে শোনা কিন্তু এই ঘটনাটা। আচ্ছা, নানা একটু শিউরে যায়। তারপরেও বয়স্ক মানুষ তো নামাজ কালাম পড়ে, হয়তো বা সেরকম করে ভয় নেয় নাই। তো ওখানে যাওয়ার সময় একটা বিড়াল দেখে, সাদা একটা বিড়াল তার সামনে ঘোরাঘুরি করতেছে। মানে সে বোঝাতে যাচ্ছে যে ওইদিকে আর আগানো যাবে না। তারপরও দুজনে হাঁটতেছিল। তো ওখানে মাটি নেবার পর যখন ফেরার পথে আবারও ওই বিড়ালটি এরকম করতে করতে কিছুটা খানিক জায়গা আসছে। আসার পরে মানে একটা হঠাৎ একটা আওয়াজ আসছে যে তুমি যে আসছো গাড়িতে কি সবকিছু কি মানে মেনটেন করে আসছো, সবকিছু কি ঠিকঠাক আছে? তো যে ঝাড়ফুঁক করে বা ওই বিষয়ে যে ফকির আর কি, আমরা ফকির বলি সাধারণত, এই ফকির তো আর নিজের বাড়িটা তো সবকিছু তো ঠিকঠাক করে আসছে, কিন্তু আমার নানার যে বিষয়টা এটা তো ঠিকঠাক তো করতে পারেনি, হঠাৎ তো ডেকে আনছে। তো আওয়াজের মধ্যে বলতেছে দেখ তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ তোর কি ক্ষতিটা হলো, তোকে আমি বারণ করলাম, ঘোরাঘুরি করলাম, তুই শুনলি না, তুই বাড়িতে যা, যা দেখ তোর বাড়িতে কি হয়েছে। আচ্ছা, তো এরকম করতে করতে নানা খুব ঘাবড়ে গিয়েছে আর কি। তখন বাড়িতে যাই, ফকিরের মতো ফকির আর মতো বাড়িতে আসছে। আসার পর দেখি যে তার যুবক একজন ছেলে, মানে এক কথায় বলতে গেলে মানে রক্ত পড়তেছে, নাকে মুখে প্রচুর রক্ত পড়তেছিল আর খুব কষ্টে মানে ছটফট অবস্থা। তখন সে বুঝতে পারলো যে আসলে ঘটনাটি, আমি ওখানে গেলাম, আমাকে আসলে নিষেধ করা হয়েছিল, আমি শুনিনি, যার কারণে ঘটনাটি ঘটে গেল। তো এরকম বুঝতেই আর করার কিছু ছিল না। ছেলেটি মারা গেল 3 থেকে 4 দিন পরে আমরা তাকে দেখতে যাই এবং সব ঘটনা শুনতে পারি। তো যখন তাকে কাফন দাফন করে যখন মাটি দেওয়া হয়, তো তারপরে প্রায় 1.5-2 মাস হবে, 1.5-2 মাস পরে আবারও আমরা ওখানে যাই। ওখানে গিয়ে আমার এক ফ্রেন্ড গেছিল আমার সাথে, আমার ছোট ভাই ছিল। তো আমরা আর একটা রুম আমাদেরকে দিয়েছে, আমরা ওখানে মানে ঘুমাবো আর কি। আচ্ছা, সবকিছু মিলে সব আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে যখন আমরা ঘুমাতে যাই, তো ঘুমাতে গেলে তো গল্প করতে ভাই 12টা বেজে যায়, রাত 12টা 12:30 বেজে যায়। তো যখন সবাই ঘুমায় আমি ফোন চাপি, মানে আমার ফোনের নেশাটা খুব ছিল। আচ্ছা, তো আমি ফোন চাপার পর যখন আমি ঘুমাতে যাই দেখি সবাই ঘুমাই গেছে। তা আমি দরজা নক করে দেবো, এমন সময় মানে এমন একটা পরিস্থিতি, ওই মানে একটা বিড়াল আমি দেখি যে একটা সাদা বিড়াল আমার সামনে খুব ঘুরঘুর করে। তাই আমি মনে করছি যে এটা মানে আমার কোনো ভুল হবে, কারণ আমার বাড়িতেও এরকম একটা পোষা বিড়াল আছে। আমি মনে করছি যে আর ধান্দা হয়তো বা দেখতেছি, কিন্তু আসলেই এটা ধান্দা ছিল না। যখনই আমি এটাকে তাড়াতে যাই তখনই এটা নাই। আবার অন্যরা একটা কুচকাওয়াজ করে, দরজা নক করতে গেলেই মানে নিজেকে কেমন লাগে। বিড়ালটি হঠাৎ করেই দেখা যায় যে অনেক বড় আকার ধারণ করে। তো আমার জানার মধ্যে আমি এত বড় বিড়াল কখনো দেখিনি। আমার গা একটু শিউরে গেল। আচ্ছা, যে আসলে আমি কি ঠিক দেখতেছি
নাকি আমার কোনো শরীরের কোনো সমস্যা। এরকম বিড়ালটাকে যখনই আমি তাড়াতে যাই, বিড়ালটা তখনই একটু অদ্ভুত আকারের একটি মানে চিল্লাপাল্লা বা উচকাওয়াজ করে, যা গাও শিউরে ওঠার মতো। তো বিড়ালটার পিছন যখন আমি তাড়াতে যখন যাই, বিড়ালটা আমাকে নিয়ে যায় একটা বাঁশঝাড়ের ঝোপের নিচে আর কি। ওই ঝোপের নিচে যাওয়ার পর বিড়ালটা হঠাৎ নাই, বাঁশের আগাগুলো হঠাৎ করে মানে কি যখন বাতাস আসে সেরকম বাতাসের মতো তোলপাড় শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি কিছু বুঝে ওঠার আগেই যখন বুঝলাম যে না, এখানে আমার থাকাটা আসলে ঠিক না, আমার বন্ধু আছে, আমার সবাই ঘুমাচ্ছে, আমি এখানে কি করি, যখন আমার মাথায় খেলে না, তখনই বুঝি না কেন জানি আবার সবকিছু আবার হারাই ফেলি। তো এরকম করতে যখন দেখা গেল যে আমার শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে, আমি ওখানে পড়ে যাই এবং সকালবেলা আমার নানা আমাকে ওখান থেকে উঠাই নিয়ে আসে। আচ্ছা, আবারও ওখানে আমি মানে ওখানে ছিলাম ভাইয়া প্রায় 3 থেকে 4 দিন, মানে 4 দিন ছিলাম আর 3 রাত আর দিন ছিল 4 দিন। তো ওখানে তারপর দিনের ঘটনা, তারপর দিন এরকম খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিচ্ছি, আমার মনটা কেন জানি অন্যরকম, মানে মন মানসিকতাটা আমার হারাই গেছে নিজের কাছ থেকে। আমি কিছু বুঝতে পারতেছি না যে আসলে আমি মানে কি, মানে কালকের যে ঘটনাটা হলো আমি তো কাউকে জানাই নাই, বা নানার কাছ থেকে শুনি নাই সেই ঘটনাগুলো, তখনও পরে শোনা হলো। তো এরকম করতে আমি আবারও আগের মতো যে বিছানায় আমি সকাল ঘুমিয়ে বসছি, যে না, আমার যেহেতু গতকাল আমার একটু ঝামেলা হয়েছিল, আমি সকালে ঘুমাবো, যার কারণে আমি সকাল ঘুমিয়ে যাই। কিন্তু হঠাৎ যখন দেখা গেল রাত 12টা থেকে 12:30 বাজে আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা, মাঝরাতে আমি বাইরে যাই ফ্রেশ হওয়ার জন্য। তো বাইরে গেলেও আমার কেন জানি মানে মনে হয় যে আমার পিছনে কেউ আছে। আচ্ছা, মানে সবসময় আপনি অনুভব করতেন যে কেউ না কেউ আপনার সাথে আছে? হ্যাঁ, এমনটা মনে হতো যে কেউ না কেউ আমার পিছনে আছেই, কিন্তু আমি যখনই পিছনে তাকাই দেখি না, আসলে কিছু নাই। আবার মাঝে দেখতাম সেই সাদা বিড়ালটি আমার মানে পিছু লেগে আছে, কুচকাওয়াজ, মানে বিভিন্ন রকম শব্দ করছে মানে। জি ভাইয়া। ওকে। তো এরকম করতেই দেখি যে আমার সামনে বিড়ালটি চলে আসছে। তা আমি তো আবার মনে করলাম এটি কি আবার কালকের ঘটনা আবার ঘটবে নাকি। তো হঠাৎ করে দেখি ওখানে এমন একটি মানে সৃষ্টি হয়ে গেছে, মানে ওখানে শুধু মনে করেন যে গাছের পাতা, মানে সবকিছু মিলে অদ্ভুত আকার একটা ধারণ করছিল, মানে যা আমার শরীরকে শিউরে উঠাচ্ছিল। আচ্ছা, আমি বেশি দেরি না করে রুমের দিকে যাই। রুমের দিকে যেতেই দেখি যে ওখানে একটা লাশ, মানে একটা লাশ সাদা কাফন পরে, লাশটা ওই ঘরের দরজার সামনে ঝোলানো। ওকে। তো ভাই আমি মানে একেবারে আমি নিজেকে হারাই ফেলছি যে আমি কি করব, কিছু বুঝে উঠতে পারতেছি না কি করব আমি এখন। তারপর যখন আমি কথাই বলতে পারতেছি না, সব কিছু দেখতেছি আমি, মানে আমার সামনে একটা লাশ, আমার তো ওখানে বলার মতো বা মানে কিছু চাওয়ারও নাই। আমি এত জোরে চিল্লাইতেছি যে আমি হেল্প চাইবো কারো কাছ থেকে, যে আমি এটা কি দেখতেছি। আচ্ছা, কিন্তু আমি কাউকে বোঝাইতে পারতেছি না যে আমার মানে কষ্ট হচ্ছে বা আমি এটা দেখতেছি, কেন দেখতেছি, এটা কি, মানে এইরকম এত চিল্লাচ্ছি, আমার মনে হয় যে কলিজা শুকিয়ে যাচ্ছিল ভাই। কিন্তু আমি মানে সব কিছু মিলে বুঝতে পারতেছিলাম না কি করব। পরে আমি একটু কাছে গেলাম, আরও কাছে গেলাম। তো ওটা যতই আমি কাছে যাচ্ছিলাম, ওর যে সাদা কাপড়টা ছিল, কাপড়টা বাতাস নাই, তবুও বাতাসে উঠতেছিল কাপড়টা। দেখি ওটা আর কেউ না, ওটা আমার ওই নানারই বড় ছেলে, আমার মামা। আমাকে দেখে অনেক লম্বা হাত, অনেক লম্বা দাঁত, মানে আমার দিকে আগাচ্ছে আর বলতেছে দাঁড়া, আমি বলতেছি না, আমি আসবো না। বলতেছে কেন আসবি না, তুই আমাদের বাড়ির সবসময় যাওয়া আসা করতি, তো আমি এখন এখানে, তোরা ঘরে ঘুমাচ্ছিস, তো তুই আসবি না কেন, আমার সাথে কথা বল, আমি তো তোর মামা। আমি বললাম না, আমি কখনোই আপনার কাছে যাব না, কারণ আপনাকে দেখে আমার খুব ভয় করছে। মামা বলল যে, মামা মানে ওই লাশটি হয়, মানে লাশটি বলল যে চল তোর সাথে আমার কথা আছে, ওই বাঁশ ঝোপের নিচে যাই।
তা আমি যে এত জোরে জোরে তার সাথে কথা বলতেছি, আমি মনে করতেছি সবাই শুনতেছে, কিন্তু আসলে আমার কথাবার্তা বা তার কথাবার্তা আমরা দুজন ছাড়া ওই রাতে আর কেউ শুনছিল না। ওকে। তো এরকম করতেই হঠাৎ আমার বলছে আয় তুই আমার সাথে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, তোমার সাথে আমি যাবো, দেখি তুমি কি দেখাও। বাঁশঝোপের নিচে নিয়ে গেল আমাকে, মানে বাঁশঝোপের ওখানে যাওয়ার পরে বলতেছে যে চল আমার সাথে ভিতরে আয়, মানে বাঁশঝোপের ওই ভিতরে। হ্যাঁ। আমি তো ওখানে যেতে রাজি নাই। আচ্ছা। আর সেই সময় তো ভাই মানে আমার পানের নেশা আগে থেকেই প্রচুর। তা আমি পকেটে হাত দিছি যে আমার পকেটে সবসময় পান থাকে, পান খাবো, তাহলে আমার হয়তো একটু ভালো লাগবে। তো পকেটে যখন হাত দিই পান নেবার জন্য, দেখি পান নাই। আমি হাতটা যখন বাইর করলাম, আমার হাত হঠাৎ আমি হাত চোখের সামনে নিলেই দেখি হাতে শুধু রক্ত, তাজা রক্ত। আচ্ছা। আমি তো পুরো অবাক। আমি রাখলাম পান এখানে, কিন্তু এখানে হলো রক্ত। আমাকে বলতেছে কিছু ভাবিস না, ভয়ের কিচ্ছু নাই। মানে ওই কণ্ঠটাই আপনাকে বলছে? ওই কণ্ঠটি মানে ভাই ওই আত্মা আর কি, মানে লাশটা আমাকে বলছে ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ। তা আমি তার সাথে খুব একটা বেশি কথা বলতে পারতেছিলাম না সেই সময়, কারণ আমার তো ভয় করছিল। জি আসলে। তবুও সাহস করে যে এত জিজ্ঞাসাবাদ, এত কথাবার্তা বলছি, অনেক কিছু আমার কাছে। জি। তো বলতেছে যে তুই কি খুঁজছিস আমি জানি না, তবে তুই যে পকেটে হাত দে বা যেখানে হাত দে তোর শরীরের মধ্যে শুধু রক্তই দেখতে পারবি। আমি বললাম আসলে বুঝলাম না ঘটনাটা আসলে কি, বলেন তো। তখন ঘটনাটি বলল যে আসলে আমি এরকম হতাম না, আজকে আমি লাশ হতাম না, আমার শরীরে এই সাদা কাপড়টি থাকতো না, এই অদ্ভুতভাবে আমি মারা যেতাম না। তা আমি বললাম আচ্ছা মামা বলেন ঘটনাটি কি। আচ্ছা। তখন মামা আমাকে বলে তোমার নানা যেদিন ওই শ্মশান ঘাটেতে যায়, জানি না কেন গিয়েছিল, তো সেদিন আমরা সবাই একসাথে বাজারে ছিলাম, একসাথে আসতেছিলাম, চলার পথে তার ফ্রেন্ডের সাথে এক কথায় ওই ভাই তার ফকিরের সাথে তার দেখা হয়ে যায়। তো সে সময় আমিও ছিলাম, আমি তোমার নানাকে বারণ করেছি যে জায়গাটি ভালো না, ওখানে যাওয়া যাবে না। সে আমার কথা শুনে নাই, সে তারপরে ওই জায়গাতে গিয়েছিল এবং আমার কথাও শুনে নাই, ওখানে মাটি নিয়েছিল। তারপরও এক কথায় তার কারণে আমার আজকে এই অবস্থাটি। আমি অনেক কষ্টে মারা গিয়েছি, আমার নাকে মুখে এক কথা শরীরে সর্বাঙ্গ দিয়েই রক্ত পড়তে পড়তে আমি মারা গিয়েছি। তো তোমার নানাকে বলিও যাতে আমার জন্য একটু দোয়া খায়ের করে নেয়, এবং দ্বিতীয়তে যেন আর কোনো দিন এই ধরনের কাজ না করে, কারণ আমার আর দুটি ভাই আছে। আর তোমরা আসছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের মানে তোমাকে আমি এই ঘটনাটি বলার জন্যই তোমাকে আমি কালকে থেকে এত ঘুরাচ্ছি, কিন্তু তুমি তো আমাকে মানে অ্যালাউ করো নাই। আমি বললাম যে এই কথাটি আমাকে কালকে বলতেও হতো। বললো না, তোমাকে আমি ভয় দেখাবো এমন কিছু করে তোমাকে বলা যাবে না, তোমাকে আমি নেব আমার আয়ত্তে, যাতে তুমি ভয় না পাও, কারণ আমি তো মানে তোমার মামাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি চাও, এখন তুমি কি চাও। তখন সে বলল আমি এখন কিছুই চাই না, তুমি আমাকে ওই শ্মশান ঘাটে রেখে দিয়ে আসো। আমি বললাম কেন, তুমি তো মুসলমান বা মুসলিম, তুমি কেন শ্মশান ঘাটে যাবা। বললো শ্মশান ঘাটে এই জন্য যাবো কারণ আমার আব্বা মানে তোমার নানা, এই শ্মশান ঘাটের কারণে আমার মৃত্যু। যে শ্মশান ঘাটে মানুষ দিনে যাইতে ভয় করে, সেই শ্মশান ঘাটে তোমার নানা রাত্রিবেলা গিয়েছিল, যার ফলাফল আমি নিজেই। তখন আমি বললাম না মামা আমি এটা পারবো না, আপনার যদি শর্টকাট আর কোনো উপায় থাকে আপনি আমাকে বলেন। তখন বললো না আর কোনো উপায় নাই, যদি তুই আমাকে ওখানে না রাখিস তাহলে তোর আমি একটা ক্ষতি করব।
তা আমি বললাম যে না দেখেন, কখনোই সম্ভব না এটা, কারণ আমি নিজেই তো ভয় করি, আমি কেমনে আপনাকে ওখানে রাখবো। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে মানুষজন ডাকিয়া আমাকে তুই সুন্দরভাবে মানুষ যেমন করে দাফন হয় তুই আমাকে সেমন করে রাখার ব্যবস্থা কর। আমি বললাম দেখেন মানুষ, আমরা যে দুজন কথা বলতেছি, আমি এত চিল্লাইলাম, আমাকে তো কেউ তো মানে আপনার হাত থেকে বাঁচাইতে আসলো না, আমরা দুজন যে কথা বলতেছি এখানে যে অন্য মানুষ শুনবে আমার মনে হয় না। তখন মামা বলল আচ্ছা তাহলে আমার ব্যবস্থা কি হবে না? হ্যাঁ হবে, হবে না কেন? কয় তাহলে কি করতে চাস? আমি বললাম যে আপনি বলেন, আর একটা অপশন বলেন কিভাবে কি করা যায়। তখন মামা বলল যে তাহলে আমি আমার এই যে এই কাফনটা, এই সাদা কাপড়টা আমি এখানে বাড়ির বড় আম গাছটার ডালে ঝুলাই রাখবো, সকালবেলা তুমি সবাইকে ডাকবা, ওটি দেখাবা, আর আমার এই যে কথাগুলো যে আমি তোমার সাথে বললাম এই কথাগুলো তাদেরকে জানাবা, যাতে পরবর্তীতে এ ধরনের কোনো ভুল আর না হয়। তো ভাইয়া তারপর এরকম তারপর কথা বলতে বলতে তার যে কথাগুলো শুনলাম আমি সবকিছুতে হ্যাঁ বলে গেলাম, কারণ আমি তো ভয়ের মধ্যে। হ্যাঁ আসলেই সবকিছুতে হ্যাঁ করে গেলাম। আচ্ছা ঠিক আছে আমি সকালবেলা ওটা করবো। বললো আচ্ছা ঠিক আছে তুই তাহলে যা। ওই বাসঝোপ থেকে মানে আমি যে রুমে ছিলাম ওই রুমে আসতে প্রায় 5 থেকে 7 মিনিট লেগে যেত। তা আমাকে বললো যে তুই তাহলে যা, আর হ্যাঁ ভালো কথা পিছনে তাকাবি না। আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা তবে এরকম আমি তারপর যখন বললো আচ্ছা ঠিক আছে তুই এখন যা, আর আমার এই কথাগুলো কিন্তু মাথায় রাখিস। আমি হ্যাঁ বলে মাথায় ইশারা দিলাম যে হ্যাঁ ঠিক আছে। ইশারা দিয়ে আমি আমার মতো সামনের দিকে এগোচ্ছি। তো এগোনোর পথে কোনো ঝামেলা ছিল না, সোজাসুজি আমি আমার রুম পর্যন্ত আসি গেলাম এবং ঘুমাই পড়ছি। কখন আমি নিজেই বলতে পারি না। সকালবেলা মানে সকালবেলা প্রায় 11টা থেকে 10:30, 11:30 মধ্যে হবে এরকম বেলা হয়ে গেছে আর কি। যেই মানুষ আমি সকাল 7টা 8টার মধ্যে ঘুম থেকে জাগি, সেই মানুষ আমি 10:30 11টা বাজে গেছে আমার, তা অন্য কেউ আমাকে এসে ডাকছে। আচ্ছা তো ডাকানোর পর যখন আমি উঠলাম, ওঠার পর আমার মানে নিজেকে কেমন কেমন লাগে, মানে অবশ লাগে, মানে শরীরে আমার বল শক্তি নাই বা এরকম লাগে। তারপর যখন আস্তে আস্তে ক্লিয়ার হলাম, গোসল করলাম, গোসল করে নানাকে বললাম সব ঘটনা। আচ্ছা যে নানা এরকম এরকম সব কিছু হয়ে গেছে। তারপর ওই কাপড়টার কাছে সবাইকে নিয়ে গেলাম, মুরব্বী বা যারা ওখানে উপস্থিত ছিল সেই সময়। আচ্ছা যাওয়ানোর পরে কাপড়টা তারা নিজেরাই ওখান থেকে নামাইলো, নামানোর পরে ওটাকে মানে দাফন করে দিল আর কি। ওকে তো ভাইয়া এই ছিল আমার মানে গল্পের শেষ মানে কাহিনী আর কি। আচ্ছা আচ্ছা